ছুটির রবিতে তৃণমূলের 21শে জুলাই মহাসমাবেশ ঘিরে সাজো সাজো শহর কলকাতায় জেলায় জেলায় প্রস্তুতি বৈঠকের মধ্যেই ধর্মতলায় মেগা শোয়ের প্রস্তুতি। ভিক্টোরিয়া হাউসের সামনেই এলাহি বন্দোবস্ত। লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে ঘাসফুল ঝড়ের পর কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়? বার্তার অপেক্ষায় জোড়াফুল শিবির। 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সভামঞ্চ দেখুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যার দৈর্ঘ্য 52 মিটার, সভামঞ্চ 1 এবং প্রস্থ 24 মিটার। 21শে জুলাইয়ের সভামঞ্চের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং সভামঞ্চ 1 আপনাদের যেমন দেখালাম, এবং সভামঞ্চ 2 সেখানে দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 24 মিটার। দু 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রাজ্যে ফল বিরোধীদের তুলনায় অনেক ভালো। 2019-এ যে ফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে বদল ঘটে 2021-এ। 2024-এ দাঁড়িয়েও 29টি সাংসদ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ থেকে। ফলে তৃণমূল কংগ্রেসের মেগা রাজনৈতিক সমাবেশ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কার্যত দলের কর্মী সমর্থকদের আরো অনেক বেশি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে উজ্জীবিত করতে চায় তৃণমূল। আর সে কারণেই এবারের 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ইন্ডিয়াতে সামিল হওয়া তৃণমূল কংগ্রেসও বরাবর বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আগামী দিনে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও তাদের অবস্থান কি হবে, সেই বার্তাও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রত্যেক বছর ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের মঞ্চ প্রস্তুত হয়। মাঝে 1 থেকে 2 বার অবস্থার বদল হলেও এবারেও সেই পুরনো জায়গাতে ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ তৈরি হচ্ছে। এবং এবারের মঞ্চের ক্ষেত্রে যে জায়গা রাখা হচ্ছে, যাতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে অর্থাৎ চাঁদনির দিক থেকে যে সমস্ত মিছিল বা যে সমস্ত কর্মী সমর্থকরা আসবেন তাদেরকেও যাতে দেখতে পারা যায়, সেই কারণে হচ্ছে মঞ্চতে একটু হলেও অল্প বাঁক রাখা হয়েছে। এছাড়া যেখানে দাঁড়িয়ে বক্তারা বক্তব্য রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, সেটিও মঞ্চ থেকে একটা অংশ এল আকৃতির বার করে তৈরি করা হয়েছে, যাতে সামনে থেকে যারা বসবেন তাদের পাশাপাশি যারা দূরেও থাকবেন তারাও বক্তাদেরকে নজর করতে পারেন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন 21শে জুলাই উপলক্ষে। অন্যান্য বারের মতো এবছরও উত্তীর্ণ, যুবভারতী, গীতাঞ্জলি স্টেডিয়াম, ইকো পার্ক, সল্টলেক সেন্ট্রাল পার্ক সহ একাধিক জায়গাতে তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 21শে জুলাইয়ের প্রস্তুতি, শিয়ালদার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। শিয়ালদাতেও সাজো সাজো, সেখানে জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কর্মীরা আসছেন। এবং শিয়ালদার ছবিটা এই মুহূর্তে দেখুন, 21শে জুলাইয়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে। শিয়ালদা স্টেশনের ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে জেলা থেকে আসা কর্মীরা তারা কিন্তু এই জায়গাতে তাদের জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে তৃণমূল জন্য। ধর্মতলায় মেগা শোয়ের প্রস্তুতির যেমন ছবি আপনাদেরকে দেখালাম, তেমন শিয়ালদা স্টেশনের সামনেরও সেই ছবিটা এই মুহূর্তে আপনারা। জ্বর এসে গেছে, ভীষণ মাথার যন্ত্রণা, সাময়িক যেগুলো ছোটখাটো প্রবলেম যাতায়াতের পথে ওদের হয়ে থাকে, তাদের জন্য আমরা ব্যবস্থা রেখে কেটে যাওয়া বা ইনজুরি হলে যেটুকু পরিষেবা প্রাইমারি দেওয়া যায়, ফার্স্ট এড, তার ব্যবস্থা আছে। ইনজেক্টেবল ব্যাপারগুলো আমাদের নার্সিং স্টাফরাও এসে সাহায্য করেন। শহীদ স্মৃতির 3 দশক, পায়ে পায়ে ঠিকানা ধর্মতলা। মমতার জনসমাবেশেই গণ আন্দোলনের অভিমুখ, মেঠো পথ থেকে পথে মিছিল। আর এবার কাঁথির দিকে নজর রাখতেই হচ্ছে। কাঁথি, সেখানে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। রামনগরে সভা পাল্টা সভার মধ্যেই তুঙ্গে বাগযুদ্ধ। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই উত্তম বারিককে খোঁচা অখিল গিরির। নাম না করে তোপ মন্ত্রী অখিল গিরির। কাঁথিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। রামনগরের সভা পাল্টা সভার মধ্যেই তুঙ্গে বাগযুদ্ধ। কলমের গুতোয় বড় নেতাদের পদ বাতিলের হুঁশিয়ারি মন্ত্রীর। কাদের কাদের কাউন্টিং এজেন্ট রাখা হয়েছিল, টাওয়ারে কেউ কাজ করতে পারে, আমরা কোনো অসম্মান করছি না, আমাদের কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত আমরা লড়াই করেছি, ৯,০০০ ভোট কখনো রামনগরে কম হয়নি।
আমরা জানি কার অ্যাকাউন্টে কত টাকা গেছে, আমাদের কাছে খবর এসেছে। কে অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছে, কোন দোকান থেকে টাকা গেছে, কোন পেট্রোল পাম্প থেকে টাকা গেছে। বিজেপি টাকা দিয়েছে আমরা সব জানি রাতের অন্ধকারে। আমি জিতলে আমার কৃতিত্ব, হেরে গেলে আপনার ব্যর্থতা। জিতে গেলে বলে আমি নিজের জোরে জিতেছি, আর হেরে গেলে বলে অন্য লোক হারিয়ে দিয়েছে। এসব কথা বাদ দিন। 1.5 বছর পর নির্বাচন আছে, ঠিক মতন করে লড়ুন। পথ নিয়েছেন ওসব আমাদের কাছে ওসব হবে না। তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক বিক্ষুব্ধ বিজেপির তাকে বসানো হয়েছিল। কে? বিদ্যুৎ কর আমাদের অঞ্চল, বিশ্বজিৎ সরকার আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, স্বপন জানা আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, কেদারনাথ গিরি আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন। এরা কারা? এরা হচ্ছেন তৃণমূলের পরিচিত মুখ, পরিচিত নাম। তাহলে এদেরকে যদি আপনি অন্য কারুর কাউন্টিং এজেন্টে বসান, আর যারা বিজেপি করেছিল তাদেরকে যদি তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসান, তাহলে ফলাফল এদিক ওদিক হয়নি। এটা কে বুঝে? এতদিন পর্যন্ত নির্বাচনের ফল হয়েছে শুনেছেন? কাউকে দোষারোপ করেছে? কে কি অভিযোগ করছেন জানি না। কাঁথি লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন কারা কি করেছেন। আমি কারোর বিরুদ্ধে অভিযোগ নেই। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণের পক্ষপাতী নই। আমি জেলা সভাপতি তৈরি করি না, জেলা সভাপতি তৈরি করেন দলের রাজ্য থেকে। কি কোথায় কি সভা করবেন সেটা জানা নেই, তবে সভা হওয়ার পরে তারপরে তার উত্তর দেবেন। আর এবার বীরভূমের দিকে নজর রাখতেই হচ্ছে। বীরভূম, সেখানে আদিবাসী বিক্ষোভ, তৃণমূল নেতার বিরুদ্ধে আদিবাসী বিক্ষোভ। শাসক নেতার পতাকা হাতে নিয়ে, শাসক দলের পতাকা হাতে নিয়েই বিক্ষোভ আদিবাসীদের। তৃণমূল নেতা রবি মুর্মুর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। বীরভূমে আদিবাসী বিক্ষোভ। আমাদের জায়গা কেড়ে নিচ্ছে, জোর করে কেড়ে নিয়েছে, ঘিরে নিয়েছে, মাকে মেরে শুইয়ে দিয়েছে মাটিতে, আর জোর করে ঘিরে নিয়েছে। আমাদের পাট্টা কাগজ আছে, ওদের কিছুই নেই। কাগজ, ওরা বলছে কাগজপত্র কিছুই চলবে না, শুধু দখল চলবে, মুখের কথাই চলবে। আদিবাসী নিয়ম, এটাই নিয়ম। আমরা পুলিশ প্রশাসনের কাছে গেছিলাম, প্রশাসন কোনো অ্যাকশন নেই নাই। রবি মুর্মু নেতৃত্বে এইসব আমাদের আদিবাসী গ্রামে তাণ্ডব চালাইছে, আমাদের আদিবাসী উপরে রবি এইসব টর্চারিং চালাচ্ছে। তাহলে আমরা কিভাবে বাঁচবো? প্রশাসনের কাছে আমরা সাহায্য চাইছি। সব কিছু রুবির নেতৃত্বে হচ্ছে। গরিব মানুষ যদি এরকম করে তাহলে কিভাবে বাঁচবো? আমরা তৃণমূলী করি, রবি মুর্মুর বিরুদ্ধে আমরা, মানে দলের বিরুদ্ধে নয়, রবি মুর্মুর বিরুদ্ধে। রুবিকে হটাও, চৌপাহাড়ি বাঁচাও। এখানে আমরা মারধরের বিশ্বাসিত নই, কারণ মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছি 2011 সালে বদলা নয় বদল চাই। সেই বদলের রাজনীতি করে এসেছি আমরা। যারা কখনো বলছে সিপিএম, কখনো বলছে অমুক দল, যে লোকসভা কেন্দ্রে যে টাকা ভাগাভাগি নিয়ে গণ্ডগোল বিজেপি, সেই আবেগটাকে আমাদের মধ্যে ফেলার চেষ্টা করছে। সেই ব্যক্তিগুলো কারা? যারা তৃণমূল ফ্ল্যাগ নিয়ে করছে, তারা আদৌ আমাদের দলের লোক? সেটাকে আগে ভালোভাবে ভেরিফাই করা হোক। সেই তৃণমূলের ফ্ল্যাগটাকে ব্যবহার করা হচ্ছে, তার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর করা হোক। এই লোকসভা নির্বাচনে অন্যতম ইস্যু ছিল গন্ধেশ্বরী জল প্রকল্প। বাস্তবায়ন হয়নি গন্ধেশ্বরী জল প্রকল্প। আর এবার বাঁকুড়ায় প্রাক্তন বনাম বর্তমান সাংসদের কথা বলছি। বাঁকুড়ায় প্রাক্তন সাংসদ বনাম বর্তমান। লোকসভায় অন্যতম ইস্যু ছিল গন্ধেশ্বরী জল প্রকল্প। নথি হস্তান্তর করে প্রকল্প চালুর চ্যালেঞ্জ। বর্তমান সাংসদকে চ্যালেঞ্জ প্রাক্তন সাংসদের। কেন্দ্রের অসহযোগিতাকেই দায়ী করছেন বর্তমান সাংসদ। এই রিভার প্রজেক্ট বাঁকুড়ার মানুষের স্বপ্ন। এই সম্পর্কিত বিষয়ে রাজ্য সরকার কোনো তথ্য আমাকে দেয়নি। তা সত্ত্বেও সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে সমস্ত তথ্য আমি নিয়েছি। 3খানা ড্যাম তৈরির প্রপোজাল। রাজ্য সরকার তার যে পলিসি প্যারালিসিস, তার কারণে এটা হচ্ছে না। নতুন সাংসদ তিনি আমাকে ফোন করেছিলেন। আজকে এই পুরো কাগজ সব আমি ওনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হস্তান্তর করছি। এটা একটা চ্যালেঞ্জ যে পশ্চিমবঙ্গ সরকার এটা করতে পারবে কি না। সুভাষবাবু যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার ডেকেছিল, রাজ্য সরকার যায়নি, সেরকম তথ্য উনি কেউ দিতে পারেননি। তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি পার্লামেন্টে কোশ্চেন করে রাজ্য সরকার কাছে জেনে কি অসুবিধা আছে, কত টাকার প্রজেক্ট, কে কি খরচা হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা সাহায্য করবে, এত মানুষ উপকৃত হবে তার জন্য, সেসব ব্যাপারে কিন্তু উনি মন্তব্য করেননি
আর কোনো কাজও করেন, যেগুলো করলে হয়তো আপনি ভোট হারতেন না, এগুলো করেননি, তাই মানুষ ভোট দেয়। এটা আমরা করব, আমাদের সরকার করবে। আমি মুখ্যমন্ত্রীর নজরে ব্যাপারটা আনবো। একদিকে যখন প্রাক্তন বনাম বর্তমানে তরজা চলছে, তখন অন্যদিকে কৃষকরা তারা তো ভুগছেন। আমরা প্রায় ছোট থেকে শুনে আসছি যে একটা ড্যাম হবে, কিন্তু আমরা সেই ড্যাম শুধু আমরা স্বপ্নেই দেখে যাচ্ছি, যে কবে হবে কখন হবে তা আমরা জানি না। প্রাক্তন সাংসদ সুভাষ সরকার এসেছিলেন, আমরা আশাবাদী, কিন্তু যতদিন না শুরু হচ্ছে এটা আমরা কিন্তু দ্বিধায় থাকছি আর কি।